কথাটি শুনেই রামিম তৎক্ষণাৎ ধপ করে বিছানায় ফেলে দেয় তানহাকে। শাশুড়ির আগমনে অপ্রস্তুত হয়ে গায়ের শার্ট ঠিক করে চোরের মতো পেছন ঘুরে দরজার দিকে তাকাতেই দেখতে পায় কেউ নেই। মস্তিষ্ক গরম হয়ে যায় তার। সামনে ঘুরে দেখে তানহা দুহাতে মুখ চেপে হাসছে। রেগে তানহাকে বলে, খুবই চালাকা করো আমার সাথে, তাই না? বাপের বংশ তো বাপের মতোই বাটপার হবে। এ কি বলে আমার বাবার নামে? আর একবার কিছু বললে তোমার মাথা ফাটিয়ে দিব। রামিম ধীর পায়ে তানহার দিকে ঝুঁকে জবাব দেয়। এই যে তোমার সামনে, দাও দেখি মাথা ফাটিয়ে। তানহা মৃদু ধাক্কায় দূরে সরাতে গেলে রামিম সেখানেই থাকে। অতপর গভীর দৃষ্টিতে তানহাকে পরখ করে হুট করেই তানহার অধরে ঠোঁট ডুবিয়ে দেয়। ছোট্ট করে চুমু খেয়ে উঠে বসে চুপচাপ বিছানায়। তানহা হঠাৎই দাঁড়িয়ে বলে, দিন দিনে তো অসহ্য হচ্ছ কেন? লজ্জা করে না শ্বশুর বাড়ি এসে ওসব করছো? হুম, পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই। তানহা মুখ বাঁকা করে চলে যেতে নিলেই রামিম হ্যাচকা টানে নিজের কোলে নিয়ে আসে। কোলে বসিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে কাঁধে থুতনি চেপে ধরে বলে, আমাকে এমন শ্রেষ্ঠ অনুভূতির সাথে পরিচয় করার জন্য তোমার কি চাই বলো? মৃদু কেঁপে ওঠে তানহা। পেছন ঘুরে রামিমের গলা জড়িয়ে ধরে উত্তর দেয়, তোমার ভালোবাসা চাই। যদি শতবার জানতে চাও কি চাই, শতবারই বলবো। তোমার ভালোবাসায় ডুবে মরতে চাই। প্রচণ্ড উত্তাপে তোমার ছোঁয়া পেয়ে ঠান্ডা হতে চাই। তানহার কথায় প্রাণ ভরে যায় তার। গালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। সকালের নাস্তায় আজ ভরপুর আইটেম। আলতাফ রহমান সকাল সকাল এসেই বড় ভাইয়ের মুখ থেকে নিজের মেয়ের বিয়ের কথা শুনেই প্রায় 10 মিনিট তার মুখ থেকে কোনো কথা বের হয়নি। আতিকুব রহমান বুঝতে পেরে ঠান্ডা মাথায় সব কিছু খুলে বলেছে। শেষে সেও উপলব্ধি করেছে বড় ভাই যেহেতু আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তাহলে এটাই সঠিক। অতপর আর অমত করেনি আলতাফ রহমান। খুশি মনেই মেয়ের বিয়ের জন্য যতটুকু পারা যায় সব কেনাকাটা শেষ করবেন বলে ঠিক করেছেন। খাওয়া দাওয়া করেই সবাই বের হবে হালকা কিছু কেনাকাটা করতে। নাস্তা শেষে তানহা বাবা আর চাচ্চু বাদে সবাইকে নিজের রুমে ডাকলেন। এরপর লজ্জায় ওড়নার কোনা পেঁচাতে পেঁচাতে আমিনা বেগমকে বলল, মা, তোমার কি নানু ডাক শুনতে ইচ্ছে করে? মেয়ের কথায় আমিনা বেগম সহ বাকি সবাই হকচকিয়ে উঠলেন। কি বলে এসব, মাথা খারাপ মেয়ে। রামিম কপাল চাপড়ে বিছানায় বসে রইল। বলদ খুশির খবর কখনো কি কেউ এভাবে দেয়? আশ্চর্য, এ যে ভারী আশ্চর্য। আমিনা বেগম কপাল কুঁচকে পড়ল। হ্যাঁ, শুনতে চাই। কেন? আমতা আমতা করেও লজ্জায় কিছু বলতে পারল না তানহা। সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত, রিমি আর তুষিও গভীর মনোযোগে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। শেষে রামিমি বলল, মা, আপনি নানি হতে চলেছেন। কয়েকদিন ধরে মাছ দেখতেই পারে না, তাই আজ সকালে টেস্ট করে দেখেছি, পজিটিভ এসেছে। রামিমের কথা প্রথমে বুঝতে পারল না কেউ। এরপর হঠাৎই খুশিতে 3 বোন চিল্লাচিল্লি শুরু করলো। নাজমা বেগম কান চেপে বললেন, কি বলো সত্যি? এই ভাবি আমরা নানু হব? আর আমরা গুড গুড খালামণি হব, তাই না আপু? তুষি খুশিতে আত্মহারা হয়ে কথাটি বলল। এক এক করে সবাই প্রথম নতুন অতিথি আগমনের খবরে হই হুল্লোড় শুরু করে দিল। আমিনা বেগমের চোখে পানি চিকচিক করছে। করবে নাই বা কেন? আদরের মেয়ে যে কয়েকদিন পর তার মতোই সন্তানের মা হবে। তানহার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলে, মা, আমার মা। মায়ের দেখা দেখি তুষি, রিমি আর জান্নাতও হই হই করে বাড়ি মাথায় তুলে ফেলে। বাবা আর চাচুকে মুহূর্তেই কথাটি বলে দিলে আলতাফ খুশিতে বলে, আজ তো তাহলে দুটি সুখবর পেলাম। আমার তরফ থেকে 4 মেয়ের জন্য স্পেশাল গিফট। তুষি আলতাফ রহমানের সাথে সোফায় বসে আদুরে গলায় বলে, চাচ্ছু, আমার কিন্তু অনেক অনেক চুড়ি চাই চাই। এ বাবা, তো কি একাই দিবি নাকি? আমাদেরও দিব?
রিমি ধপ করে আরেক পাশে বসে পড়ে। আলতাব রহমান হেসে দুজনকেই বলেন, কিনে দেবেন সবাইকে, যার যা লাগে। তোষি রিমিকে মুখ মুচড়ে অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে। আজ যেন খুশির বাদ মানছে না। প্রথম খালামণি হওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। ছোট ছোট হাত পা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে, আদো আদো গলায় সবাইকে ডেকে বাড়ি মাথায় তুলবে। খালামণি বলবে নাকি আন্টি? ছোট আম্মু ডাকবে, ব্যাস। আচ্ছা, ওই জঙ্গলি ভূতকে কি বলবে? হ্যাঁ, পেয়েছি, বন মানুষই বেস্ট ওর জন্য। এসব ভেবেই নিজে নিজে হাসলো তুষি। পর মুহূর্তেই এই খবরটা জানানোর জন্যে চট করেই উঠে দৌড়ে নিজের রুমে যায়। তাড়াহুড়ো করে বিছানা থেকে ফোন তুলে নিয়েই তুষারের নম্বরে কল করে। রিং হতে হতে কেটে গেল, তবুও ধরার নাম নেই। খবর দেওয়ার আগে মুখে যে হাসি ছিল, কল না ধরায় মুহূর্তেই তা ফুস করে নিভে গেল। অনিচ্ছুক হয়ে আবারও 2-3 বার কল করেও যখন ফলাফল শূন্য, রাগে ফোন বিছানায় ছুঁড়ে মারে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে চলে যায় তুষি। আলতাব রহমান সবাইকে নিয়ে শপিং মলে গিয়ে যার যা পছন্দ হয় সব নিতে বলেন। তিনি আতিকুর রহমানের সাথে বাজারে যাবতীয় সব দরকারি জিনিসপত্র কিনে নেন। শাড়ি, গহনা, জান্নাতের জন্য লেহেঙ্গা, জবনিকা আর জুতা সহ সকলের বিভিন্ন জিনিস কেনাকাটা করলো। মেয়েরা পাক্কা 3 ঘন্টা শপিং করে সকলের বেহাল দশা। তানহার গরমে গা গলিয়ে আসছে, তাই রামিম আর দেরি করলো না, সবাইকে তাড়া দিয়ে গাড়িতে বসায় সে। এক এক করে সকলে গেলেও তুষিকে পাওয়া যাচ্ছে না। রামিম হতবাক হয়ে এপাশ ওপাশ খুঁজেও কোনো নাগাল পায় না তুষির। ঘামে সারা শরীর ছুপছুপে। শেষে এক চুড়ির দোকানে চোখ যেতেই দেখতে পায় সামনে বিভিন্ন ধরনের চুড়ি নিয়ে এক এক করে পড়ছে সে। বড় করে রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত দোকানের ভেতর প্রবেশ করে। হ্যাঁচকা টান দিয়ে বলে, কাউকে না জানিয়ে এখানে একা একা কি করছো? সবাই গাড়িতে বসে আছে আর তোমার পাত্তা নেই। তুষি গম্ভীর কথায় চমকে ওঠে। ভয়ে ঢোক গিলে চারপাশ তাকিয়ে দেখে আসলেই কেউ নেই। আমতা আমতা করে জবাব দেয়, চুড়িগুলো দেখছিলাম, আমি কিভাবে জানাবো, সবাই আমাকে রেখে চলে গেছে। রামিম কপালের ঘাম মুছে তুষির জন্য কয়েক জোড়া চুড়ি নিলে। এরপর তুষির গাল টিপে বলে, হয়েছে এখন খুশি? এবার চলো। জানোই তো তানহার শরীর ভালো না, বাসায় যেও অনেক কাজ। আসো। তুষি ভদ্র মেয়ের মতো রামিমের হাত ধরে গাড়িতে ওঠে। এরপর সবাই বাসায় এসে সকল জিনিস খুলে নাড়াচাড়া করে দেখে। জান্নাতের জন্যে লাল টকটকে লেহেঙ্গার সাথে জবনিকা কেনা হয়েছে। সবাই খুব কৌতূহলের সাথে সব জিনিস দেখছে। নাজমা বেগম তার এক বোন আর 2 ভাইকে খবর দিয়েছে কাল রাতেই তারাও চলে আসলো বলে। তুষারের সাথে আজাদ হোসেন আর নূরজাহানও আসবেন। দুপুরের পরই সকল আত্মীয় স্বজন এক এক করে চলে আসলো বাসায়। মহিলারা নিজ হাতে রান্নার আয়োজন করছে। মেয়েগুলো সারা বাসা হই হুল্লোড় আরম্ভ করে দিয়েছে। কে আগে মেহেদি পরবে আর কে সাজাবে। নাজমা বেগমের বোন ডালিয়ার এক ছেলে রাজন চুপচাপ সোফায় বসে মেয়েদের কাণ্ড পরখ করছে। জান্নাতের 2 মামা মনির হোসেন আর জামিল হোসেন। মনির হোসেনের জরুরি কাজ পড়ায় আসতে পারেনি তিনি। জামিল হোসেন তার এক মেয়ে অনু আর ছেলে আবিদকে নিয়ে বিকেলে আসবেন জানিয়েছে। তুষাররা আস্তে আস্তে সেই দুপুর 2টো বেজে গেল। আমিনা বেগম এতদিন পর ভাইকে দেখে খুশিতে প্রথমে চা নাস্তা দিয়ে হালকা আলাপ সেরে নিল। নূরজাহানও বেশিক্ষণ বসে থাকলো না, হাতে হাতে কাজে লেগে পড়লেন তিনি। আজাদ হোসেন, আতিকুর, আলতাব তাদের সাথে খোশ গল্পের আড্ডায় মেতে উঠলেন। তুষি তখন গোসল সেরে মাত্রই ওয়াশরুম থেকে বের হয়েই দেখতে পেল তুষার পায়ের উপর পা তুলে তুষির ওড়না হাতে নিয়ে বিছানায় শুয়ে আছে। এমন অপ্রত্যাশিত ঘটনায় তুষি চমকে ওঠে। পা দুটো তার স্থির, তার পরনে হালকা মেরুন রঙের কুর্তি আর লেডিস প্যান্ট, গায়ে কোনো ওড়না নেই। ভেবেছিল গোসল সেরেই বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়াবে। তুষারের হাত থেকে এখন ওড়না আদায় কিভাবে করবে সে? তুষার চোখ তুলে তাকিয়ে দেখতে পায় তুষির সারা মুখে পানির ছটা। ভেজা চুলে সদ্য গোসল সারার কারণে স্নিগ্ধ লাগছে তাকে। মায়াবী চোখ জোড়া তার দিকেই স্থির, ঠোঁট দুটি তরতর করে কাঁপছে।
কাঁপছে। বুকে কোনো ওড়না নেই, গলার রগ স্পষ্ট ফুটে উঠেছে। বুকের উপর সেই তিলটা চোখে পড়তেই তুষার আর তাকিয়ে থাকতে পারল না। তৃষ্ণার্ত হৃদয় তুষিকে দেখেই যেন শান্ত হয়ে গেল। তুষি দ্রুত পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি কখন এলে? আমার রুমে একা কি করছো? আদুরে তোর ঠোঁটে গভীর চুম্বন এঁকে দেওয়ার জন্য এসেছি সুইটহার্ট। তুষির উত্তরের পিঠে শয়তানি হেসে জবাব দেয় তুষার। এমন খাপছাড়া কথাই তুষি তাজ্জব বনে যায়। সামনের দিক ঘুরে অবাকের ন্যায় তাকিয়ে থাকে তুষারের পানে। এখন তার কি বলা উচিত? সে কি বলবে? হ্যাঁ তুষার ভাই, আমার ঠোঁটে তুমি মধুসূধা পান করো। ছিন্ন ভিন্ন করে দাও আমার গোলাপি অধর জোড়া। ছি ছি তুষি, এই জঙ্গলি ভূতের বেহায়াপনা তুইও সামিল হচ্ছিস। দিন দিন এই তোর অবনতি। তুষিকে চুপ থাকতে দেখে তুষার গভীরভাবে তীক্ষ্ণ চোখে তুষির ভীত মুখের দিকে তাকিয়ে আবার বলে, কাছে আসো জান, আদর করি। এভাবে ভেজা স্নিগ্ধ হয়ে ঘুরে বেড়ানো যে বড্ড অন্যায়। কন্ট্রোল হারাতে বসি। এইসব কথায় ভেতরে ভেতরে হৃদস্পন্দন কাজ করা বন্ধ করে দেয় তুষির। জঙ্গলি এতটা অসহ্য জানা ছিল না তার। ভেবেছিল এক বিন্দু হলেও সভ্যতা আছে তুষারের মাঝে। নিজের বোকামির জন্যেই তুষারের সামনে অপ্রস্তুত অবস্থায় বারবার পড়তে হয় তুষিকে। ভেজা কাপড়ের বালতি হাত থেকে নামিয়ে ফ্লোরে রাখে তুষি। এরপর পা টিপে টিপে বিছানার কাছে এসে গলা ধরা কণ্ঠে বলে, ফালতু কথা বন্ধ করে ওড়নাটা দাও। তুষারের মাথায় এখন শয়তানি বুদ্ধি খেলা করছে ভীষণ। দুষ্টু হেসে ওড়না শক্ত করে হাতের মুঠোয় নেয়। অতঃপর তুষির সামনে দাঁড়িয়ে বলে, পারলে নিয়ে দেখা। তুষারের বদ মতলব তুষি বেশ বুঝতে পারে। মুহূর্তেই ভেতরের সব রাগ জ্বলে ওঠে। সামান্য খাটো হওয়ায় তার হাত দুটি উপরে তুলেও ওড়নার নাগাল পায় না। পাবে কিভাবে? তুষি তো ওর বুকের কাছেই পড়ে থাকে। তার মধ্যে ওড়না নিয়ে তুষার হাত উঁচু করে রেখেছে। রেগে ঝাঝালো গলায় বলে তুষি, ফাজলামি করো, ফাজলামি করো। একটি মেয়ে মানুষের রুমে আসার সময় যে নক করতে হয়, এতটুকু কমন সেন্স তোমার নেই? আবার ঢাবিয়ান ঢাবিয়ান বলে চিল্লাও। ফালতু যত্ত সব। দেখ তুষু, অকারণে বাজে অপবাদ দিবি না, নয়তো বাজে কিছুই করে বসবো। তুই এভাবে খালি গায়ে ঘুরে বেড়াবি, আমি তোর দিকে চোখ দিলেই দোষ। তুষি অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। চট করেই দুহাত আড়াআড়িভাবে নিয়ে বুকের মাঝে রাখে। জামা পরা সত্ত্বেও কিভাবে এত বিশ্রী ইঙ্গিতে বলতে পারল সে নাকি খালি গায়ে? তীক্ষ্ণ মেজাজে রুক্ষ গলায় জবাব দেয়, তুমি নির্লজ্জ, অসহ্য, সব সময় আমার দিকে বাজে নজর দাও। ছি, তো বড় শয়তানের শয়তান তুমি। তুষার ঠোঁট টিপে হেসে মুখ থেকে বের হওয়া উত্তপ্ত শ্বাস ফু দিয়ে তুষির সারা মুখ জুড়ে জড়িয়ে দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে গরম বাতাস মুখে আসায় সারা শরীর কেঁপে ওঠে তুষির। চট করে চোখ খিচে বন্ধ করে ওভাবেই দাঁড়িয়ে থাকে সে। তুষার আর ফাইজলামি করল না। আলতো হাতে ওড়না নিয়ে সুন্দর করে পরিয়ে দেয় তুষিকে। তুষির গায়ে এক চিলতে পরিমাণও স্পর্শ লাগেনি। চোখ খুলে দেখতে পায় তার দিকে গভীর দুটি নেশাতুর চোখ দিয়ে জ্বলছে দিচ্ছে তাকে। এভাবে আর কয়েক মুহূর্ত থাকলেই কিছু একটা অঘটন হয়ে যাবে। তাই তুষি বড় বড় পা ফেলে রুমের বাইরে যাওয়ার জন্যে পা বাড়াতেই তুষার হ্যাচকা টানে নিজের দুহাতের দখলে নিয়ে আসে। তুষিকে কোনো কথা বলতে না দিয়েই এক হাতে কোমর চেপে ধরে আর এক হাত তুষির ঘাড়ের পিছনে চেপে ধরে তুষার। এরপর ধীরে ধীরে তুষির কানের কাছে ঠোঁট নিয়ে আলতো চুমু খায় সে। কণ্ঠে এক রাশ নেশা নিয়ে বলে, এভাবে আর কখনো আমার সামনে আসবি না। জোরে পড়ে ছাড়খাড় করার জন্য ভেজা চুলে আমার সামনে আসিস। তুষির অবস্থা যায় যায়। কানের পিঠে তুষারের ঠোঁটের স্পর্শ রীতিমতো দম বন্ধকর পরিস্থিতিতে পরিণত হয়েছে। চোখ বুজে ভাঙা কণ্ঠে উত্তর দেয়, পাগল হয়ে গেছো? যেতে দাও আমাকে, কেউ এসে পড়বে। আগে আদর দে। তুমি আমার কল ধরনি। তুষার ছেড়ে দেয় তুষিকে। সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তুষির চোখের দিকে তাকিয়ে বলে, বাসে ছিলাম তাই ফোন সাইলেন্ট ছিল, সরি। আজকাল মিসটিস করছিস বুঝি? অভিমানে তুষি অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার তুষির বাম হাতে আঙ্গুল গুজে শক্ত করে চেপে ধরে। এরপর টুপ করে নাকে আলতো কামড় দিয়ে বলে, কি হলো? কালকে আদর দেওয়ার কথা ছিল না? দে তাড়াতাড়ি।
নয়তো আমি শুরু করলে তোর কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এবার তুষির সত্যি সত্যি সারা শরীর কেঁপে ওঠে, হাত অবিরত কাঁপছে তার, মুখের কথা সব বন্ধ। তুষার ওর অবস্থা বুঝতে পেরে মনে মনে হেসে বলে। তুষি চট করে তুষারের দিকে তাকায়, মেজাজ হালকা গরম হওয়ায় নিজের হাত ছাড়াতে যায়, কিন্তু তুষারের শক্ত হাতের খাবার নরম হাত দুটি এমনভাবে চেপে ধরে এই বুঝি ভেঙে যাবে। বুকের বাপাসের মধ্যেখানে রেখে মুহূর্তেই ন্যাকা স্বরে শুধায়। ছি, তুষি হাত ছাড় বলছি। তোর লজ্জা শরম নাই বা থাকতে পারে, আমার রগে রগে শরম। ছুমনি রে, কিভাবে পারলি আমার মন হৃদয় চুরি করতে? তুষারের কাণ্ড হতবাক হয়ে যায় তুষি, বুকের পাটায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দৌড়ে পালাই সে। আস্ত শয়তানের মূল এই তুষার মুহূর্তেই রং পাল্টে ফেলে। মনে মনে হাজার গালি দিয়ে জান্নাতের রুমে প্রবেশ করে তুষি। তুষির মুখ একদম দেখার মতো হয়েছিল। তুষার উচ্চস্বরে হেসে বিছানায় গড়াগড়ি খায়, ওর কোল বালিশ বুকে জড়িয়ে বলে। ওরে আমার সোনা, কবে দিবে ধরা? ভালোবাসায় ডুবিয়ে মারবো তোমায়, শত বাধা আসলে ওই তুষার তোমার পিছু ছাড়বে না। ওহ তুষি, কি আছে তোর মাঝে যার টানে বারবার আমি ফিরে আসতে বাধ্য হই? বিকেলে আহির তার মা বাবাকে নিয়ে এ বাসায় উপস্থিত হয়। ড্রয়িং রুমে আতিকুর রহমানের সাথে তারা নিজেদের মতো আলোচনা করে সব ঠিকঠাক করেন। জাহিদা আক্তার আসার পর থেকেই সর্বক্ষণ মুখ গোমরা করে রেখেছে। ছেলের কাণ্ডে কাল থেকে কেঁদেই যাচ্ছে তিনি। এখনো জান্নাতকে মনের ভুলেও এক পলকও দেখতে যায়নি। আসার পর থেকেই সেই যে সোফায় গা এলিয়ে দিয়েছে, অন্য কোনো দিকে মন নেই তার। আমিনা, নাজমা আর নূরজাহানও নানান কথা বলেছে তার সাথে। উপায় না পেয়ে তাদের সাথে অবশ্য হেসে খেলেই কথা বলেছে। মুহূর্তেই এমন ভাব জমেছে কথা যেন তার শেষই হচ্ছে না। আসার পর থেকে আহির জান্নাতের রুমের দিকে কয়েকবার উকি ঝুঁকি দিলেও কোনো ফল পায়নি। শেষে রামিম ওর অবস্থা বুঝতে পেরে টিপ্পনি কাটে। মিয়া ভাই, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তবু মন এত উতলা কেন? বড় ভাইয়ের কথায় লজ্জায় ঠোঁট কামড়ে হাসে আহির। রামিম ওর পিঠে চাপ্পড় মেরে আরও যেন লজ্জা বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যার আগে অবশেষে বাড়ির সবাই মিলে কাজী সাহেবকে ডেকে দ্রুত বিয়ে সেরে ফেললেন। জান্নাত বেশ সময় নিয়ে কেঁদে কেটে কবুল বলে দিল। আহির মনে মনে আওড়ালো। আলহামদুলিল্লাহ। সবাই তৃপ্তি সহকারে প্রাণ খুলে হেসে উঠল। জাহিদা আক্তার গুটি গুটি পায়ে ঘোমটা তুলেই দেখতে পেল মায়া ভরা সেই সুস্থি বধূবেশে জান্নাতের মুখ। ছেলের বউকে দেখেই মন খুশিতে ভরে যায় তার। দুই হাতের আজলাই নিয়ে কপালে চুমু খেলে বলল। মাশাআল্লাহ, কারো নজর না পড়ে। রাতারাতি আমার ছেলে কি শুধু শুধু বিয়ে করার জন্য পাগল হয়েছে? এবার আমি সব বুঝতে পেরেছি। জান্নাত লজ্জায় মুখ নামিয়ে রাখল। তুষি সহ সবাই মুচকি মুচকি হাসছে। দূর থেকে তুষি এক পলক তুষারের দিকে তাকাতেই চট করে চোখ টিপ দিল তুষার। লজ্জায় গাল দুটি টমেটোর ন্যায় লাল আকার ধারণ করলো তার। লজ্জা থেকে মুখ মুচড়ে জান্নাতের দিকে নজর দিল সে। জাহিদা আক্তার বড় বড় পা ফেলে ছেলেকে নিয়ে আসে, দুজনকে পাশাপাশি বসিয়ে বলে। কি রে বাপ, তোর মতো বলদের সাথে এমন রসগোল্লার মতো মেয়ে কিভাবে সম্পর্ক করলো? জিতে গেছিস আব্বা, জিতে গেছিস আমার সোনা ছেলে। মিলেছে তো আমার কথা। বলেছিলাম না মা, জান্নাতকে দেখে খুশি হয়ে যাবে তোমার মন। আহির আলতোভাবে জান্নাতের হাত ধরে নিজের মুঠোয় নেয়। জান্নাত লজ্জায় শেষ। মা ছেলে কি বলছে সব সময় শরম কি মাটিতে মিশে গেছে? আহির চারিপাশে চকিত দৃষ্টি দিয়ে জান্নাতের গালে টুকুস করে চুমু খেয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে। আমার আগুন সুন্দরী, লোভ হচ্ছে ভীষণ। আজ থেকে আর কোনো বাধা নেই তোমার সংস্পর্শে যাব। যত খুশি ভালোবাসবো, কেউ আসবে না মাঝখানে, কেউ না।
মুখ দিয়ে আজ কোনো কথা ফুটছে না জান্নাতের। আহিরকে মৃদু ধাক্কা দিয়ে চুপটি করে বসে রইল। বিয়ে এত লজ্জার বিষয় কেন? কখন রুমে নিবে, কখন? এখানে বসে থাকতে পারছে না জান্নাত। কেমন হাঁসফাঁস লাগছে। বিয়ে পড়ানোর পর সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নেয়। একটু পরেই জান্নাতকে বিদায় জানাবে সবাই। অবশ্য আতিকুর রহমান অনেক করে চেয়েছিল জান্নাতকে এই বাসায় রাখতে, কিন্তু কথাটি শোনার পরেই চাহিদা আর আহির সম্পূর্ণ নাকচ করে দেয়। কোনোভাবেই জান্নাতকে এ বাসায় তারা রেখে যাবে না। বিয়ে যেহেতু হয়েই গেছে তখন শ্বশুর বাড়ি যাওয়াই উচিত। আলতাব রহমান সায় দিলেন, তবে বলে দিল মেয়ের বয়স কম, পরিবার ছেড়ে যাচ্ছে। যখন আমাদের জন্য মন পড়বে তখনই যেন আহির নিয়ে আসে। সবাই একথাই নিমেষে রাজি হয়ে যায়। 7টার দিকে জান্নাতকে বিদায় জানায় আতিকুর রহমান। কন্যাদানের সময় নাজমা বেগমকে কোনো মতেই সামলানো গেল না। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে চোখ থেকে। মায়ের কান্নায় জান্নাতও জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আমিনা বেগম সহ এই বাসার সবাই কাঁদছে। শেষে জাহিদা আক্তার অনেক বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলল জান্নাতকে। আহিরের হাতে ওর হাত মিলিয়ে আলতাব রহমান এবার শব্দ করেই কেঁদে দিলেন। বাবাদের নাকি কাঁদতে নেই, তবে সে কেন কাঁদছে? হ্যাঁ, ছেলেরাও প্রিয়জনের জন্য কাঁদে, খুব কাঁদে। গলা ধরা কণ্ঠে তিনি আহিরকে বলে, মনে করো আমার একটা শরীরের অংশ তোমার হাতে চিরদিনের জন্য তুলে দিচ্ছি। আজ থেকে জান্নাতি তোমার অর্ধাঙ্গিনী। ভাগাভাগির সম্পর্ক জুড়ে দিলাম তোমাদের। আমার এই সোনার টুকরোকে সবসময় ভালো রেখো, আগলে রেখো। আহির তার হাত মুঠোয় দিয়ে আশ্বাস দিয়ে জবাব দেয়, দোয়া করবেন বাবা, জান্নাতের সব দায়িত্ব যেন ভালোভাবে পূরণ করতে পারি, সুখে রাখতে পারি। আমি থাকতে কোনো কিছুর অভাব হবে না জান্নাতে। বিশ্বাস রাখুন আমার ওপর। মেয়ের মাথায় হাত বলিয়ে আদর করে বিদায় জানায় তিনি। মুহূর্তেই চোখের পাতায় বরের গাড়িটি আড়াল হয়ে যায়। সব থেকে তুষির খুনসুটি জান্নাতের সাথেই ছিল। ভালো মন্দ সকল প্রকার আড্ডার সামিল হতো জান্নাত। আজ দ্বিতীয়বারের মতো মেয়ে বিদায় দেওয়া হলো এই বাসায়। চারপাশ নিশ্চুপ পরিবেশ বিরাজ করছে। নাজমা বেগম সেই যে কান্না জুড়ে দিয়েছে, কোনোভাবেই সে মানতে পারছে না। কালকে যে মেয়ে এ বাসায় ঘুরে বেড়াতো, আজ নেমে সেই শ্বশুর বাড়ি পা দিয়েছে। আমিনা বেগম চোখের পানি মুছে বাসার জিনিসপত্র সব গুছিয়ে রাখছে। সাথে আছে নূরজাহান। তানহা মাথা ব্যথা হওয়ায় রামিম তাকে নিয়ে রুমে শুয়ে আছে। এদিকে চুপচাপ সোফায় বসে কেঁদেছে রিমি। বড় বোন এভাবে চলে যাবে কোসমিন কালেও ভেবে দেখেনি সে। এত ঝগড়া জিনিস নিয়ে কারাকারি সব মনে পড়ছে আজ। চশমা খুলে চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে নেয় সে। কষ্টরা সব আজ মনের মাঝে উকি দিয়ে বলছে, আজ থেকে কেউ চালাতে আসবে না তোমায়, কেউ না। তোষির মনটা আজ বিষাদে ভরা, মুখখানি মলিন হয়ে আছে। ছাদের কোণায় চুপচাপ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মাঝে মাঝে জান্নাতের কথা মনে করে টুকরে ওঠে। মনটা পড়ছে ভীষণ ওর জন্য। সেও এভাবে একদিন অন্য কারো বাসায় চলে যাবে, তাই না? বাবা মার তখন কি হবে? ছোট থেকে শুনে এসেছে তোমার ভাই নেই। আজ বড্ড অভিযোগ করতে ইচ্ছে করছে। আমার একটি ভাই কেন নাই? কেন? ভাই থাকলে বাবা মা ভালো থাকবে। কোনো একদিন এ বাসা মৃত্যুপুরী হয়ে যাবে। কেমন হবে সেই দিনগুলো? আর ভাবতে পারল না তুষি। শব্দ করেই দুহাতে মুখ চেপে কেঁদে ওঠে সে। তুষার সারা বাড়ি খুঁজেও তুষির নাগাল না পেয়ে বুঝতে পারে ছাদে থাকতে পারে। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে বড় বড় পা ফেলে দ্রুত ছাদে প্রবেশ করে সে। দেখতে পায় ছাদের গ্রিলে বসে আনমনেই কাঁদছে তুষি। ফোঁস করেই নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় ওর দিকে। আজ তুষার চারিপাশে কিছু না দেখেই তুষির মুখ থেকে দুহাত সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তুষির এই মুহূর্তে রাগ করার কথা থাকলেও সব রাগ যেন নিমেষেই পালিয়ে গেল। তুষারের পিঠে হাত রেখে সেও জড়িয়ে ধরল। নাক টেনে টেনে কাঁদছে তুষি। আজ কোনো বাধা দিল না তুষার। মেয়েটাকে কাঁদতে দেখলেই মন জ্বলে যায়, কষ্ট হয়। ইচ্ছে করে সব সময় বুকে চেপে ধরে রাখতে। অনেক সময় গড়ানোর পর তুষার ওর বাহু ধরে সামনে দাঁড় করায়। দুহাত তুষির মুখে আজলাই নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চোখের পানি মুছিয়ে আদুরে স্বরে বলে, কাঁদছিস কেন?
আমি আছি না? তুষারের আদর পেয়ে এবার আরো আহ্লাদে হয়ে যায় তুষি। শার্ট খামচে ধরে নাক ঘষে দেয় ওর বুকে। আজ যেন বাদ মানছে না তুষির। একটু বেশি বেহায়া হয়েই নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে রাখে তুষারকে। তুষার মনে মনে হেসে তুষির চুল ঠোঁট ছোঁয়ায়। মুখ টেনে বরাবর সামনে নিয়ে এবার কপালে, গালে, নাকে এলোপাথারি চুম্বন করে তুষার। কানের কাছের ফিসফিসিয়ে বলে, এবার আমাদের প্রণয়ের মিলনের পালা। দুটি তৃষ্ণার্ত হৃদয়ে একটু ভালোবাসার পরশে ঠান্ডা হওয়ার পালা। তুষার কান গরম হয়ে যায় তুষির কান গরম হয়ে যায় তুষারের নরম স্বরের কথা শুনে। চট করে তুষারের বুকেই মুখ লুকিয়ে শার্ট খামচে ধরে। বনমানুষের এই চলচল করা চোখে কি আছে? তাকানোর এক বিন্দু সাহস পর্যন্ত হয় না। অথচ তার বুকেই মুখ লুকালে মনেই হয় না এই বুঝি প্রাণ পাখি উড়ে যাচ্ছে। মন ঠান্ডা হয়ে যায়। তুষার ভালোবাসার শিহরণে তুষির দুহাতের মাঝে বন্দি হয়ে ঠোঁট কামড়ে হাসল। শক্ত করে কোমর চেপে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় তুষার। আহিরদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেল। সারা রাস্তা আহিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে জান্নাত। বাসায় এসেই শরীর যেন নুইয়ে পড়ল তার। জাহিদা বেগম দেরি করলো না, দ্রুত আহিরের রুমে প্রবেশ করলো ওকে নিয়ে। সবকিছু বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দিলেন তিনি। এরপর থুতনি উঁচু করে চুমু খেয়ে বলল, এখন থেকে তোমার নিজের মা মনে করে সব শেয়ার করবে আমায়, কেমন? সবার থেকে বেস্ট শাশুড়ি বৌমা হব আমরা। জান্নাত স্মিত হেসে মাথা ঝুঁকায়। জাহিদা আক্তার তাকে আদর করে খুশিতে দ্রুত চলে গেল নিচের রুমে। জান্নাত আলতো পায়ে হেঁটে হেঁটে পুরো রুম হাত বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আন মনেই বলল, আজ থেকে এটা আমার ঘর। কথা শেষ হতেই চমকে যায় জান্নাত। হেসে বিছানার একপাশে বসে অন্য সকল বাসর ঘরে ফুলে ফুলে ভরে যায় চারিপাশ। কিন্তু জান্নাতের বেলায় আহিরের রুমে এক বিন্দু পরিমাণও ফুলের দেখা নেই। গরমে লেহেঙ্গা পরে আর থাকতে পারছে না সে। কেমন গা গুলিয়ে আসছে। চুলকানিও শুরু হয়ে গেছে মুহূর্তেই। দরজার পানে তাকিয়ে ভাবলো আহির আসছে না কেন। মনের মাঝে একটু আধটু ভয় অস্বস্তি বিরাজ করছে জান্নাতের। অনেক সময় পার হওয়ার পর সে ভাবলো চেঞ্জ করে একটা সুতি শাড়ি পরা যাক। আয়নার সামনে বসে গায়ের থেকে এক এক করে গয়না খোলার সময়ই দরজায় ক্যাচ করে শব্দ হলো। জান্নাত ঘাড় ঘোরালেই দেখতে পায় কাঙ্ক্ষিত সেই মায়া মায়া মুখ। দুই ঠোঁটের মাঝে একটি তরতাজা টকটকে গোলাপ চেপে ধরে এই দিকেই এগিয়ে আসছে সে। গোলাপের কাঁটায় দাঁত স্পর্শ করেছে আহিরের। মুখে তার দুষ্টু হাসি। একজোড়া গভীর চোখ তার পানেই বৃদ্ধিমান। জান্নাত ভয়ে ভয়ে ঢোক গিলে চোখ বন্ধ করে নিল। আহির ওর সামনে এসে গোলাপ মুখে থাকা অবস্থাতেই শক্ত করে জান্নাতের ঘাড়ে মুখ চেপে ধরল। ব্যথা পাচ্ছে আহির? আহির ধীরে ধীরে জান্নাতের ঘাড় থেকে মুখ সরিয়ে আনে। ঘোর লাগা চোখে চেয়ে দুই ভ্রু ঘন ঘন নাড়িয়ে জান্নাতকে বোঝায় গোলাপটা হাতে নাও। জান্নাত বুক ভরে শ্বাস নেয়। ডান হাত শিরশির করে তার। গোলাপ নেওয়ার সময় হুট করেই আহির ঠোঁটের সাথে ওর হাত চেপে ধরে। আলতো কামড় দিতেই জান্নাতের নিঃশ্বাস ঘন হয়ে যায়। আহির অধর বাঁকিয়ে হেসে বলে, এমন করলে যে এখনই বাসা শুরু করব। জান্নাত মুহূর্তেই তাকালে দেখতে পায় আহির ঠোঁট টিপে হাসছে। বুকে হালকা কিল দিয়ে দূরে সরে যায় জান্নাত। আহির আলতো পায়ে গা ঘেঁষে জবনিকাটা খুলে দেয়। এরপর হাত ধরে একটা একটা করে সব চুড়ি ড্রয়ারে রাখে। গলার গহনা খুলতে গিয়েই থমকে যায় সে। পেছন থেকে ঘাড়ের খুব কাছে গিয়ে এক হাতে পেটে স্পর্শ করে গভীরভাবে বুক ভরে শ্বাস নেয় আহির। জান্নাতের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। আহিরের দিকে তাকিয়ে মিইয়ে যাওয়া গলায় বলে, ফ্রেশ হব, চেঞ্জ করতে দাও। আদর সোহাগের পর একেবারেই ফ্রেশ হয়ে নিও। নেশালো গলায় উত্তর দেয় আহির। সারা ঘাড়ে দুহাতের বিচরণ করে।
জান্নাতের কানের ঝুমকা খোলার সময় চোখ চলে যায় জান্নাতের এলোমেলো শ্বাসে। বুকের অংশ ওঠা নামা করছে। এবার পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানে হালকা কামড় দেয় আহির। ধীরে ধীরে ঘাড়ের পেছনে পাগলের মতো চুমু খেতে থাকে। খানিক সময় বাদে লেহেঙ্গার ভেতর দিয়েই উদরে স্পর্শ করতেই জান্নাত ঠোঁট কামড়ে ছিটকে দূরে সরে যায়। অবিরত হাঁপাচ্ছে সে। সারা শরীর যেন মুহূর্তেই গরম হয়ে গেছে। গলা ভিজিয়ে ভাঙা কণ্ঠে বলে জান্নাত, তোমার স্পর্শের এমন লাগছে কেন? মনে হচ্ছে এই বুঝি মরে যাব। আমি বাথরুমে গেলাম, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আহির কপালে কুঁচকে রেগে যায়। রাগে গজগজ করে বলে, যাও, একটু আদর যে করবো তাও ঢঙের শেষ নেই। সামলাতে পারবে না তো বিয়ে করলে কেন? আমি বিয়ে করেছি। অবাকের ন্যায় জবাব দেয় জান্নাত। আহির চোখ লাল করে চেয়ে ওয়ার্ড্রপ থেকে 3/4 প্যান্ট আর গেঞ্জি হাতে নেয়। গায়ের পাঞ্জাবির বোতাম একটা একটা করে খুলতেই জান্নাত হা করে ছটফট করে। এখানে চেঞ্জ করব নাকি? আহির চারপাশে চোখ বুলিয়ে জবাব দেয়, আমার রুমে আমি চেঞ্জ করবো না তো কে করবে? আগে হয়তো একা ছিলে, কিন্তু এখন যাও, আমি আগে চেঞ্জ করে নিই। যার প্রবলেম হবে সে যেন বাইরে যায়। এই, তুমি আমার সাথে তর্ক করছো? মনে করলে তাই, না করলে নাই। জান্নাত এবার শিওর হয়ে যায় তখন সরে আসায় আহির রেগে বোম হয়ে আছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগ থেকে একটা শাড়ি হাতে নিয়ে বাথরুমে চলে গেল। অনেকটা সময় পর শাওয়ার নিয়ে বের হয়ে আসতেই দেখতে পায় আহির ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে। জান্নাত বুঝলো অনেক ক্ষেপে আছে আহির। ধীর পায়ে হেঁটে বিছানার অন্য পাশে চুপচাপ সেও শুয়ে পড়ে। আহিরের দিকে চেয়ে দেখে বাম হাত চোখের উপর দিয়ে শুয়ে আছে। গায়ে সাদা মাটা টি শার্ট, 3/4 পরায় ফর্সা পায়ের লোম সব স্পষ্ট দেখা যাচ্ছে। জান্নাতকে যেন তারা টানছে। শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে আহিরের মুখের দিকে নিক্ষেপ করে। একবার ভাবছে ঘুমিয়ে পড়বে, আবার মনে হচ্ছে আজ ঘুমালে সর্বনাশ হয়ে যাবে। আহির হয়তো আজ রাত নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, সব মাটি হলে আরও রেগে যাবে। তখন সকালে ধাক্কা মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। জান্নাত ডান হাত তুলে আহিরের বাহু ঝাঁকিয়ে বলে, ঘুমিয়েছো? কোনো উত্তর দেয় না আহির। মিনিট দুয়েক পরও জবাব না আসায় জান্নাত আবার বলে, আচ্ছা, ঘুমাও, আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি কি এ বাসায় আসার জন্য লাফাচ্ছিলাম? এভাবে নিজের বাসায় নিয়ে এসে ভাব যেন দ্বিগুণ বেড়ে। মুখের কথা সেখানেই থমকে গেল। আহির এক ঝটকায় জান্নাতকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। সব রাগ ঢেলে দেয় জান্নাতের ঠোঁটে। আজ কোনোভাবেই ছাড়বে না সে। জান্নাত ভড়কে যায়, চোখ বড় বড় করে দুহাতে আহিরের গলা চেপে ধরে। আহির ইচ্ছে মতো চুমু খাওয়ার সময় জান্নাতের রেসপন্স না পেয়ে হালকা কামড় দিয়ে বসে। জান্নাত ব্যথায় কুকিয়ে উঠে, সেও এবার তাল মিলায় ওর সাথে। সর্বোচ্চ শক্তি দিয়ে আহিরের অধরে কামড়ে ধরে। শাড়ি গলিয়ে উদরে এলো পাথারি হাত বিচরণ করে আহির। এক টানে বুক থেকে আঁচল সরিয়ে দেয়। এবার ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে চুমু খায়। জান্নাত খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে সারা শরীর মুহূর্তেই গরম হয়ে যায়। মনে মনে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। অজানা অনুভূতিতে সারা শরীর শিরশির করে ওঠে। উত্তেজনায় মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না তার। এই মুহূর্তে আহির বড্ড বেসামাল হয়ে যায়। জান্নাত চোখ বন্ধ করে দুহাতে আহিরের চুল খামচে ধরে। পাগলের মতো ছটফট করতে থাকে। আহির তার সারা শরীরে গভীরভাবে আদর করে। ডান হাতে ব্লাউজের হুক খুলে অজানা সুখে দুজন উন্মাদনায় মেতে ওঠে। প্রচণ্ড উত্তাপে বেসামাল হয়ে একে অপরের শরীরের সাথে মিশে যায়। দুটি তৃষ্ণার্ত হৃদয় ও দেহ এক পশলা বৃষ্টির ছোঁয়ায় অচিরেই ঠান্ডা করতে তারা উঠে পড়ে লাগে। কালকে পরীক্ষা থাকায় রাত 12টায় এক প্রকার মনের বিরুদ্ধেই রিমি বই হাতে নেয়। বোনের জন্যে মন কাঁদলেও কালকের পরীক্ষা তো দিতে হবে। এভাবে 15-20 মিনিটেও যখন একটি অক্ষরও মনে রাখতে পারে না রিমি, তখন রাগে বই টেবিলের দিকে ছুঁড়ে মারে।
দুহাত ভাঁজ করে মাথা নইয়ে কাঁদে। চোখ থেকে টপ টপ করে নোনা জল চশমায় পড়তেই ফুপিয়ে ওঠে রিমি। নাক টেনে চশমা খুলে বাম হাতের উল্টো পিঠে পানি মুছে নেয়। মনটা খারাপ থাকায় কোনো কাজেই মন বসছে না রিমির। শেষে ভাবতে থাকে একটু একা ছাদে বসে সময় কাটানো যাক। বিছানা থেকে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরোনোর সময় তুষির সাথে দেখা হয় তার। তুষি কপাল কুঁচকে পড়ল। ঘুমাসনি এখনো? পড়ছিলি তাই না? না, একটু পর ঘুমাবো। তুষি দুই ঠোঁট গোল করে সুরে সুরে গুনগুন করতে করতে চলে যায়। রিমি এক পা হেঁটে ছাদের কোণায় চুপচাপ করে আকাশের তারা গোনে। চাঁদের দিকে তাকিয়ে বলে, চাঁদের মতো আমাদের ছাড়াই বাড়িও একা। মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলে রিমি। অনেক সময় এভাবে বসে থেকে সিঁড়ি ঘরের দিকে পা বাড়ায় সে। তখনই ফোন টুং করে মেসেজ আসে। একা একা এত রাতে ছাদে আসতে নেই, বলা তো যায় না। হুট করেই দেখা গেল আসমানের পরীকে কোনো এক দুষ্ট জিন কুনজর দিয়েছে। কাল থেকে আপনাকে এ সময় ছাদে আসতে যেন না দেখি। রুমে গিয়ে ঘুমান। চাশমিশদের এভাবে কান্নায় মানায় না। তারা যেমন পড়াশোনায় টপ, তেমনি স্ট্রংও। গুড নাইট। আপনার প্রেমে অন্ধ হওয়া এক শুভাকাঙ্ক্ষী। বিড়বিড় করে মেসেজটা পড়তেই রিমির কপাল অটোমেটিক ভীষণ রকম কুঁচকে যায়। দ্রুত এই নম্বরে ফোন করতেই ওপাশ থেকে এক মহিলার স্বর ভেসে আসে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রিমির রাগ তর তর করে বাড়ছে। এভাবে লুকোচুরির মানে কি? কোনো বজ্জাত লোক তার সাথে মজা নিচ্ছে? হাত শক্ত করে মুঠো করে রিপ্লাই করলো, কে ভাই আপনি? সমস্যা কি? আপনি নিশ্চয়ই 60 বছরের বুড়ো, এজন্য এমন লুকোচুরি করছেন। এত যখন ভালোবাসেন তবে সামনে এসে মনের কথা বলেন। ভীত পুরুষ মানুষ আমার চোখের বিষ। সামনে আসতে না পারলে কসম খুন করে ফেলবো একদম। রাগে সেন্ট করেই বড় বড় পা ফেলে রুমে চলে যায়। এরপর লাইট অফ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। একঘেয়েমি এই অজানা লোকের কথা ভাবতে ভাবতে সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে চাও ভুলতে বসেছিল, আবার আজ মেসেজ করে মনে করিয়ে দিল। খাঁটা শ্লোক একটা, সামনে পেলে চিবিয়ে খাবে রিমি। একা একা বক বক করতে করতে একসময় ঘুমিয়ে যায় সে। তুষার বারবার পায়চারি করছে সারা রুম জুড়ে। হাত দিয়ে নখ কেটে ভাবছি নূরজাহানের রুমে যাবে, আবার ছিছি বলে নিজেকে দমিয়ে রাখলো। বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা নেই। শেষে মাথা চেপে উঠে তুষির রুমের দিকে পা বাড়ায়। দরজা নক করেও কোনো রেসপন্স নেই। পকেট থেকে ফোন করে একটার পর একটা কল দিতেই থাকে তুষিকে। শেষে রিসিভ হতেই তুষার বলে, বেয়াদব, একটু আগেই না দেখলাম হি হি হা হা করছিস? 10 মিনিটের ব্যবধানেই ঘুমিয়ে পড়েছিস তুই? ঘুমো ঘুমো চোখে ফোনের দিকে তাকায় তুষি। তুষারের খ্যাক খ্যাক কথায় মেজাজ চটে যায়। রুক্ষ গলায় বলে, সব মাঝরাতে কি সব বাজে বকছো? রাতে মানুষ না ঘুমিয়ে সারা বাড়ি কি ঘুরে বেড়ায়? তোমার মতো যারা জঙ্গলি ভূত তাদের চোখেই ঘুম নেই। রাতেও কি একটু ঘুমোতে দেবে না বন মানুষ? দরজা খুল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঘুম আসছে না, তোর সঙ্গ লাগবে। চট করে কল কেটে দেয় তুষি। একরাশ বিরক্তি মুখে দরজা খুলতেই দেখতে পায় তুষার আড়াআড়ি ভাবে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তুষি মেজাজ গরম করে বলল, যা বলার সকালে বলবে, এখন তোমার আজাররা বকবকানি শোনার মুডে আমি নেই। আপাতত ঘুমাচ্ছি। তুষি দরজা বন্ধ করতে নিলেই তুষার হ্যাচকা টানে বাইরে নিয়ে আসে। বাম হাতে কোমর চেপে ধরে, ডান হাত দিয়ে তুষির মুখের সামনের এলোমেলো চুল কানের পিঠে গুজে দেয়। নরম স্বরে বলে, কখনো রাতের নির্জন রাস্তায় হেঁটেছিস? 1 কাপ চায়ে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস নিয়েছিস? তুষি ঝটকা মেরে তুষারের হাত থেকে নিজেকে ছাড়ায়। মুখ বাঁকা করে জবাব দেয়, হাঁটিনি, এখন আমার কোনো ইচ্ছেও নেই। চল আমার সাথে, আজ দেখবি রাতের রাস্তা কত সুন্দর। তুষি বারবার নানা করলেও তুষার শোনার পাত্র নয়। তুষির ডান হাত নিজের মুঠোয় নিয়েই জোর করে টেনে নিয়ে আসে গেটের বাইরে। বেশ রাত হওয়ায় রাস্তায় কয়েকটা কুকুর ছানা আর কেউ নেই। রাস্তার দুপাশে বড় বড় লাইটের আলোয় চকচক করছে পিচ ঢালা রাস্তা। আচমকাই তুষি তুষারের বাহু চেপে খুশিতে বলে, সত্যিই খুব সুন্দর।
কিন্তু হাঁটতে ইচ্ছে করছে না। তুষার এবার আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুষিকে। পরনে প্রতিদিনকার মতোই লেডিস টি শার্ট আর ব্লাউজও। দুষ্টুমির ছলে বলে, আয় তবে, খুদে নিয়ে পুরো টাঙ্গাইল শহর ঘুরে বেড়াই আজ। অসভ্য পুরুষ মানুষ। হাত ছেড়েই তুষি আগে আগে হাঁটে। মনের খুশিতে দুহাত প্রজাপতির ন্যায় ছোটাছুটি করে। খালি রাস্তায় বুক ভরে শ্বাস নিয়ে গোল গোল করে ঘুরে বলে, এত সুন্দর কেন এই রাত? এত এত ভালো লাগা কোথায় রাখি? তুষার ভাই, ইচ্ছে করছে এখানেই রাত কাটিয়ে দিই। তুষির ছেলে মানুষই দেখে কুটিল হাসে। মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করলেই দৌড়ে তুষির সামনে দাঁড়ায়। এরপর এক ঝটকায় শক্ত করে কোমর চেপে শূন্য বানিয়ে বাতাসের বেগে জোরে ঘুরতে থাকে তুষার। এমন আকস্মিক ঘটনায় তুষি চমকে ওঠে, ভড়কে যায়। ভয়ে দুহাত তুষারের গলা জড়িয়ে ভীতু গলায় বলে, কি করছো? কি করছো? পাগল হয়ে গেছো তুষার ভাই? নামাও বলছি। নামানোর জন্য তো উঁচুতে উঠাইনি। পড়ে যাব। তুষারের কানে এসব কোনো কথা পৌঁছচ্ছেই না। আজ সে নিয়ম ভাঙতেও পিছুপা হবে না। তুষি এবার রেগে চড়ে তুষারের পিঠে কিল দিতে থাকে। শেষে হেসে তুষার থেমে যায়। তুষির পেটে মুখ ঘষে ধপ করে নামিয়ে দেয়। ক্ষীণ হেসে বলে, এত নরম দেহ বুঝে কারো হয়? ধরলেই মনে হয় কাদা ধরেছি। কি তুষার ভাই, নির্লজ্জ। তোর কাছেই আমি নির্লজ্জ। খাপছাড়া কথাই তুষি মুখ মুচড়ে বসার দিকে হাঁটা দেয়। তুষার পেছন পেছন ছুটতে ছুটতে তুষির হাত টেনে ধরে। এরপর পকেট থেকে একটা রিং বের করে ওর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলে, এই রাতকে সাক্ষী রেখে বলছি, তুই ছাড়া কোনো মেয়েই স্পর্শ করিনি আমি। তোকে ছাড়া কোনো মেয়ের প্রতি রুচি আসে না আমার। ভুলেও ছোঁয়া লেগে গেলে মস্তিষ্ক গরম হয়ে যায়। আর আমার 22 বছরের যৌবন শুধু তোর জন্যই কন্ট্রোল করে রেখেছি। রিং পরানো শেষে হাত টেনে চুমু খায় তুষার। তুষি লজ্জায় নইয়ে নিচের দিকে মুখ করে রেখেছে। এরপর এক ছুটেই বাসার গেটে চলে যায় তুষি। তুষার হেসে তুষির পিছু নেয়। দরজা খুলতেই দেখতে পাই তুষি আলতাব রহমান হাঁটছে। এত রাতে দেখে অবশ্যই এবার হাজারটা প্রশ্ন করবে তুষিকে। ভয়ে ঢোক চিপে ফিকলে হাসে তুষি। আলতাব অবাক হয়ে যায় এত রাতে তুষিকে একা বাসায় ঢুকতে দেখে। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? চাচু রাস্তায় জ্যোৎস্না দেখতে। বেকুবের মতো হাসে তুষি নিজের বোকামিতে। চাচুকে কোনো কথা বলতে না দিয়েই দৌড়ে পালাই সে। ওই জঙ্গলি ভূত বুঝুক এবার কেমন লাগে। চাচু পই পই করে সব প্রশ্নের উত্তর নিয়ে ছাড়বে। তুষিকে সিঁড়ি দিয়ে এভাবে দৌড়ে যেতে দেখেই দুই ভ্রু কুচকে তাকায় তুষার। তখনই আলতাব রহমানের গলার স্বর নেমে আসে, তুষির সাথে তুমিও ছিলে? আজকাল তাহলে এসব হচ্ছে? ভাইকে জানাবো? হঠাৎ এমন কথায় তুষার থমকে যায়। থতমত খেয়ে বলল, বলেন, বললে তো ভালোই হয়। কষ্ট না করেই টপকে শীর্ষে পৌঁছে যাব। আমি তো এটাই চাই, না পড়েই টপ হতে। আলতাব রহমান গম্ভীর স্বরে বলে, তুষিকেও অন্য কোনো যোগ্য পাত্রের হাতে তুলে দেব। বললেই হলো নাকি? আমার শ্বশুরেরও ক্ষমতা নেই তুষিকে অন্যথায় বিয়ে দেয়ার। তুষারের বুক ফুলিয়ে সিরিয়াস ভঙ্গির কথায় হেসে ওঠে আলতাব রহমান। পেট চাপ্পড় মেরে বলে, সাব্বাস বেটা, মানতেই হবে কলিজা আছে। অমনি চোখ টিপ দেয় তুষার। কানে কানে ফিসফিসিয়ে বলল, ফুপা আপনারই আপন ভাই তো। আমার কিন্তু মাঝে মাঝে বিরাট সন্দেহ হয়। আলতাব হু হু করে হেসে দেয়। হাসতে হাসতে তুষার কান টেনে ধরে রুমে চলে গেল। তুষারের মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায়। শেষ রাতের দিকে জান্নাত আহির তখনও উন্মাদনায় ব্যস্ত। জান্নাত লজ্জায় চোখ বন্ধ করে বলে, তুমি এত অসভ্য, লজ্জা শরম নদীতে ধুয়ে মুছে এসেছো। আহির আরেকটু বাজেভাবে ভালোবেসে উত্তর দেয়, বউয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব? পাশের মাসের ভাবির কাছে। জান্নাত লজ্জায় নইয়ে যায়। তার নরম দেহটি সর্বক্ষণ আহিরের দখলে। কোনোভাবেই আজ জান্নাতকে এক বিন্দু পরিমাণও ঘুমাতে দিল না সে। নতুন এক অনুভূতিতে দুজনেই সায় জানায়। ভালোবাসা হয়ে ওঠে গভীর। পূর্বের দিগন্তে সূর্য মামা উকি দিচ্ছে। এই 2 দিন বিয়ের তোড়জোড়ে এক অক্ষরও পড়া হয়নি তুষির।
তাই আজ ভোর 6টা থেকেই এক নাগাড়ে পড়ে যাচ্ছে। জীববিজ্ঞান পরীক্ষা আজ, এটা শেষ হলেই মাত্র 2টো পরীক্ষা থাকবে, এরপর প্র্যাকটিক্যাল জমা দিলেই শেষ। এক মনে এসব চিন্তা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, যতগুলো আত্মীয় বাড়ি আছে সবগুলোতেই ঢু মারবে, ইচ্ছে মতো ঘুরে বেড়াবে কয়েকটা মাস। সব পড়া কমপ্লিট করে স্কুল পড়ে শেষ নাই তুষি। এরপর রুম থেকে বের হয়ে চেঁচিয়ে ওঠে, এই রিমি, খেতে আয়, দেরি হয়ে যাচ্ছে। সারা দিন পড়িস তবুও শেষ হয় না। আর আমাকে দেখ, 4 ঘন্টা পরেই এক্সাম দিতে আছি। আমাদের আজকে নিয়ে যাবে কে? প্রতিদিন নিয়ে যেতে হবে কেন? বড় হয়েছো, একা একা চলতে শিখো। এমা, একা যাবে কেন? তুষার তো আছেই। সাহস দেখি তরতর করে বাড়ছে, খুব বড় হয়ে গিয়েছিস। তুমি আমাকে মারলে কেন, শয়তান? এরপর কাঁদো কাঁদো হয়ে আমেনা বেগমের দিকে চেয়ে বলে, মা, তোমার ভাইয়ের বাচ্চায় যদি আর একবার আমাকে মারে, খবর হয়ে যাবে কিন্তু। আমেনা বেগম তেড়ে যায়, হাতে থাকা চামচ উঁচু করে জবাব দেয়, অসভ্য হচ্ছিস দিন দিন, কানের নিচে সকাল সকাল কয়েকটা দিব। তুষি রাগে কটমট করে তুষারের দিকে তাকায়। তুষার 2 ঠোঁটে চুমুর মতো করে দাঁত কেলিয়ে হেসে ওঠে। রাগে গজ করতে করতে রুটি এমনভাবে কামড়ে ছিঁড়ে মনে হয় তুষার মাংস কামড়ে খাচ্ছে। খাওয়া শেষে ফাইলপত্র হাতে নিয়েই আগে আগে বেরিয়ে যায় তুষি। মাথায় আগুন ধরেছে আজ। সিএনজিতে ওঠার আগ মুহূর্তেই তুষার এসে হাত টেনে বাইরে নিয়ে আসে। শক্ত করে তুষির বাহুতে খামচে ধরে বলে, থাপড়িয়ে গাল লাল করে দেবো বেয়াদব। সবসময় 2 লাইন বেশি বুঝিস তাই না? তুমি বোঝো। তুষি, এখন তর্ক বাদ দিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে গাড়িতে উঠ। রিমির কথাই ছেড়ে দেয় তুষার। পরীক্ষা বিদ্যায় তাকে কিছু বলল না, নয়তো ঢং করা সারা জীবনের জন্যে ঘুচিয়ে দিত। দুঃখে তুষি সিএনজিতে ধপ করে বসে পড়ে, নাক টেনে টেনে কাঁদছে। সারা রাস্তা বাইরের দিকে তাকিয়েই পার করলো তুষি। বিছানায় 4 হাত পা বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে জান্নাত। সকালে আহির জান্নাতকে খাওয়ার জন্য শত ডাকলেও কোনো কাজ হয়নি। সেই যে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, এখন বাজে 10টা, তবুও ওঠার নাম নেই। শেষে জোরে ধাক্কা দিয়ে বলল, অনেক ঘুমিয়েছো, এবার ওঠো। বিয়ের পর এত ঘুমানো যাবে না। সবাই খেয়ে বসে আছে, তোমার ওঠার নাম নেই। আব্বু আম্মু কি ভাববে? হ্যাঁ। আহিরের কথায় একটি নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যায়। এবার মেজাজ চটে যায় তার। কানের পিঠ মুখ এগিয়ে অনবরত নাক ঘষে। এহেন স্পর্শে জান্নাত ঘুম চট করেই ছুটে যায়। হুড়মুড় করে আহিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে বসে। আহির বিছানায় হেলান দিয়ে বলে, এবার উঠলে কেন? কখন থেকে ডাকছি, শুনছই না? তাই বলে এমন করবে? তুমি জানো আমার সারা শরীরে তীব্র ব্যথা, একটুও নড়ার জো নেই। আহির ভুরু কুচকে বিস্ময় হয়ে বলে, কি বলো? অনেক ব্যথা? মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। থাক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নাস্তা করে পেন কিলার নাও। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাত দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমাকে তাই বলেছি? সারা রাজ্যে তোমার ওই খাম্বার মতো দেহটা আমার উপরে রেখেছিল, এর জন্য ব্যথা করছে যত সব। অভ্যাস করে নাও, আজ থেকে প্রতি রাতেই হবে। আহির এক চোখ টিপ দিয়ে হেসে কথাটি বলে। রাগে কটমট করে জান্নাত হাতের কাছের বালিশটা ছুঁড়ে দেয় আহিরের দিকে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করার জন্যে খাবার টেবিলে গিয়ে দেখে সব কিছু গোছানো। মুখে আপনা আপনি হাসির ছটা চলে আসে। মনে মনে বলে, শাশুড়ি দেখছি সব দিকেই পরিপাটি, পুরো বাসা নিজের মতো করে গুছিয়ে রেখেছে। চেয়ার টেনে খাবার প্লেটে নিয়ে মুখে দেওয়ার সময় ভাবে শাশুড়ি কি খেয়েছো? তৎক্ষণাৎ জিহ্বায় কামড় দিয়ে বলে, ছি ছি, কি বলছি এসব? আজ থেকে তিনিও তো মা। 1000 বার মা মা বলে মুখে আওড়ালেও কেমন জড়তা কাজ করছে। করবেই তো, একদিনেই কত কিছু হয়ে গেল। সেভাবে ফ্রি হওয়াটাই তো যায়নি। একবার ভাবছে ডাক দিবে, তবুও কথাটি মুখের কাছে এসেই থেমে যাচ্ছে বারবার। শেষে উঠে পা টিপে টিপে চাহিদার আক্তারের রুমের দিকে যায়। হাবিব তালুকদার আপাতত ব্যবসার জন্যে বাইরে। দরজার কাছে আসতেই দেখতে পাই বিছানায় বসে দুপা মেলিয়ে কাঁথায় খুব মনোযোগ দিয়ে কারুকাজ করছে তিনি। মনটা খুশি হয়ে যায় জান্নাতের। কি সুন্দর তার হাতের কাজ। সুই
সুতা দিয়ে চারপাশে ফুল পাতা নানান রকমের কারুকাজ এঁকে দিচ্ছে কাঁথায়। খুশিতে গদ হয়ে জান্নাত বিছানায় বসে বলে, আপনি এত সুন্দর কাঁথা বুনতে পারেন? জানেন, আমার কাকিয়াও অনেক কিছু পারে। কয়েকবার পিছু পিছু আমি আর তানহা আপু কত খ্যান করলাম, তবুও শেখায়নি। তার এক কথা, আমি থাকতে কোনো কাজ করতে হবে না। আপনি বলেন, এগুলো তো শখের। আমাদের কি ইচ্ছে করে না নিজের হাতে কিছু নকশা আর্ট করি? জাহিদা আক্তার হঠাৎ জান্নাতের কথায় চমকে যায়। এরপর মিষ্টি হেসে জবাব দেয়, ঘুম ভেঙেছে আর নাস্তা করেছো তো? আমি ডাকতে চেয়েছিলাম, আহির বলল আর কিছুক্ষণ ঘুমিয়ে নিক, তাই আর যায়নি। একটু থেমেই হাতের কাঁথা বিছানার কোনায় ভাঁজ করে রেখে বলে, হাতের কাজ এগুলো শখ থেকেই করে সবাই। তোমার কাকিয়া তো দেখছি কিচ্ছু শিখিয়ে পড়িয়ে দেয়নি তোমায়। আপনি শেখাবেন প্লিজ? জাহিদা আক্তার গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, আমি কেন শেখাবো? কিছুই শেখাবো না আমি। কেন শেখাবেন না? মুখ অন্যদিকে ঘুরে চট করে বলে জাহিদা, যে মেয়ে আমাকে নিজের মা ভাবে না তাকে আমি নিজ হাতে শেখাবো? যাকে মা বলে ডাকো সেই যেন শেখায়। বলে দাও, যাও। আজ থেকে আমি দজ্জাল শাশুড়িদের মতোই তোমার সাথে ব্যবহার করব। রান্না করাবো, কাপড় কাচাবো, ঘর মোছাবো, মাঝে মাঝে পাও টিপিয়ে নেব। সব মানে সব। কত কিছু ভেবে রেখেছিলাম, ছোট ছেলের বউ হবে আমার মেয়ে। একটা তো বছরে একবার আসে। ছোটটাকে নিজের কাছেই রেখে মেয়ের মতো রাখবো। সবাই যেন দেখেই কনফিউজড হয়ে যায়, এরা শাশুড়ি বৌমা নাকি মা মেয়ে। কিন্তু তুমি তো দেখছি পরপরই ভাবছো আমায়। জান্নাত লজ্জায় মাথা নিচু করে রাখে, মেয়ে যাওয়া গলায় বলে, আমি চেষ্টা করছি মা, একটু সময় লাগবে। আপনি এমন কিছু ভাববেন না প্লিজ। আজ থেকে এটাই তো আমার ঘর, এখানেই সারা জীবন আপনাদের সাথে থাকতে হবে। আপনি আমার মা, রাগ করবেন না প্লিজ। আচ্ছা, আপনি কি খেয়েছেন? মা, আমি এখনও খাইনি। জাহিদা আক্তার মা ডাক শুনে চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। দুহাতে জান্নাতে নইয়ে যাওয়া মুখ তুলে কপালে চুমু খেয়ে বলল, ভোকা মেয়ে, এই যে মা বলে ডাকলে মনটা শান্তিতে ছেয়ে গেল। কি যে শান্তি লাগছে এখন। আর এই, তুমি খাওনি কেন এখনো? হ্যাঁ, কত বেলা হয়েছে, খেয়াল আছে? এখনো কেউ না খেয়ে থাকে বুঝি? এসো, আমি নিজ হাতে খাইয়ে দিই। জান্নাত ফিক করে হেসে ওঠে। জাহিদা আক্তার ওর হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে যায়। নিজ হাতে ভাত মেখে পরম যত্নে খাইয়ে দেয় জান্নাতকে। প্রথম দিনেই এত আদর পেয়ে জান্নাত খুশিতে ডুকরে কেঁদে ওঠে। জাহিদা আক্তার ভোরকে গিয়ে বলে, হে মা, কাঁদছো কেন মা? খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই। তড়িঘড়ি করে ওড়না হাতে নিয়ে জান্নাতের চোখের পানি মুছিয়ে মুখে লোকমা পুড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে খাওয়াই আর বলে, দজ্জাল শাশুড়ি কিভাবে হয় আমাকে একটু ট্রেনিং দেবে, ঠিক আছে? তারপর দুজনে মিলে ওই বজ্জাতের একটা ব্যবস্থা করব। আমার মেয়েটাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল, এর জবাব চাই আমার। রুমে ঘাপটি মেরে কি করছেটা কি ওই বাদরটা? জান্নাত কথার মানে বুঝতেই কান্নার মাঝেই হেসে ওঠে। চোখে পানি মুখে হাসি দেখতেই বাচ্চাদের মতো লাগছে। হঠাৎ জান্নাতের কান্নার গলা শুনে আহির চমকে গিয়েছিল। দরজার পানে আসতেই দেখলো তার মা নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মনের মাঝে আর মনেই কেমন সুখ সুখ লাগে। ওই দিন রাতে হুট করেই বিয়ের কথা বলায় আম্মু যা রিয়াকশন দেখিয়েছিল, আহির তো ভয়ে ভেবেই রেখেছিল আল্লাহ জানে কি ব্যবহার করবে জান্নাতের সাথে। বুক ভরে শ্বাস নিয়ে বলে ওঠে আহির, ছেলের বউ আসতে না আসতেই নিজ হাতে খাইয়ে দিচ্ছ, অথচ আমাকে লাস্ট কবে খাইয়ে দিয়েছো সে কথা আমার মনে নেই। যাক, এবার একটু শান্তি। প্রতিটি ঘরেই যেন বউ শাশুড়ির মধ্যে এরকম মিলন থাকে সারা জীবন। আজ পরীক্ষা তেমন ভালো হয়নি তুষির। হল থেকে বেরিয়েই মুখটা প্যাঁচার মতো করে রেখেছে সে। তুষারের একটা জরুরি কাজ পড়াই বাসায় চলে গিয়েছে তৎক্ষণাৎ। শেষে ওদের রামিমি নিতে এসেছে। বাসায় গিয়ে তুষি গোসল করে না খেয়েই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মাথা ব্যথাটা একটু বেড়েছে। মনে মনে বেশ আফসোস হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ায়। এগুলো সব না পড়ার ফল। হালকা কেঁদেই মুহূর্তেই ঘুমিয়ে যায় তুষি। রিমিও ফ্রেশ হয়ে বিকেল টাইমে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ল। রামিমের ছুটি আজই শেষ দিন তানহাকে চলে যাওয়ার জন্য।
সকাল থেকেই তারা দিচ্ছে, তবুও ফলাফল শূন্য। সে বলেছে আজ কোনো মতেই যাওয়া হবে না, জান্নাত আসবে সন্ধ্যায়, ওর সাথে পার্সোনাল কথা আছে। এই বলেই মুখ বাঁকিয়ে শুয়ে পড়ল সে। নূরজাহান আজ সকাল থেকেই আজাদ হোসেনের সাথে গাইগুই করছে ভাইজানকে কিছু বলার জন্যে। এক পর্যায়ে আজিদ হোসেন মেজাজ খারাপ করে বলল, এজন্যই সে কবে তোমাকে বলেছিলাম চলো এখনই কথা সেরে ফেলে। এবার হলো তো, একটা কথা শুনে রাখো, আমার তুষিকে চাই। কিভাবে আমাদের বাসায় নিয়ে যাবে এত কিছু জানি না আমি। আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখে দাদি ডাক শুনতে। সারা ঘর জুড়ে ঘুরে বেড়াবে আর তোমাকে দাদা দাদা বলে ডাকবে। তুমিই বলো, শুনতে ইচ্ছে করে না তোমার? নূরজাহান হাই হাই করে উঠে জবাব দেয়, তো ভাববো না, তোমার ছেলে সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, ঢাকায় মরার মতো পড়ে থাকে, আসার নাম নেই। কি খায় না খায় কিছুই জানি না আমি। বউ ঘরে থাকলে তখন তার টানে হলেও বাসায় আসবে। দেখো রোদে বেরিয়ে দিন দিন কালো হয়ে যাচ্ছে। এভাবে চলতে তো কয়েকদিন পর তোমার ছেলেকে দূষিত দূরে থাক, কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। তখন আমারই হবে জ্বালা। মরার আগে দাদি ডাক শুনতে পাবো না। হ্যাঁ গো, তুমিও দাদা ডাকের অনাহারে ভুগবে। নূরের এসব অহেতুক কথায় বেশ বিরক্ত বোধ করলেন তিনি। কোনো জবাব না দিয়েই রুম ত্যাগ করে ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকে। সেখানে অবশ্য আতিকুর আর আলতাব রহমানও আছে। কালকে আলতাবও চলে যাবে নিজের কাজে। নূর যতই বলুক এখন তুষির পরীক্ষা চলছে, এভাবে বিয়ের কথা কোনোভাবেই তোলা যায় না। তার মধ্যে জান্নাতের বিয়ে মাত্রই সারল সবাই। হুট করেই বেকার ছেলের বিয়ের কথা তুললে না জানি কেমন প্রতিক্রিয়া করবে আতিকুর রহমান। দেখা যায় একরোখা জেদি হয়ে অন্য কোথাও চুপিসারে বিয়ে দিয়ে দিচ্ছে তুষিকে। তারও তো বড্ড ইচ্ছে ছোট্ট গোলগাল মুখের ভাগ্নিকে নিজের ঘরে নিয়ে যেতে, কিন্তু এখন কোনোভাবেই সম্ভব নয়। তাই নূরের বাজে কথা সব দমিয়ে রাখলো নিজের মধ্যে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে তাদের সাথে কথায় মেতে উঠল। সন্ধ্যায় আহিরের সাথে জান্নাত আসায় পুরো বাড়ি মুহূর্তেই হই হট্টগোল লেগে গেল। তুষিয়া রিমি হই হই করে শক্ত করে জড়িয়ে ধরে জান্নাতকে। ওদের কাণ্ড দেখে নূরজাহান, আমিনা বেগম সহ সবাই হাসছে। শেষে তানহা তুষিকে ধমকে উঠে বলল, এতটা পথ জার্নি করে এসেছো, একটু রেস্ট নিতে দে। যা তুমি গিয়ে পড়তে বস। তুষি কপাল ভীষণ রকম কুঁচকে বলল, পড়তে যাব না। আপু কিভাবে পারলো আমাদের রেখে চলে যেতে? পাশ থেকে আহির দুষ্টুমির ছলে জবাব দেয়, কোনো সমস্যা নেই, এবার বউর সাথে শালিও ফ্রি, তিনজনকেই নিয়ে যাবো সাথে। জান্নাত মনে মনে অসভ্য বলে সবার সাথেই দেখা করে। শেষে নাজমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কয়েক মিনিট মা মেয়ে কেঁদে কেটে জান্নাতকে সবাই রুমে নিয়ে যায়। তুষি রিমিও চুপি চুপি তাদের পিছন পিছন যায়। কানে কানে তানহা কি যেন ফিসফিসিয়ে বললেই মুহূর্তেই সারা মুখ লজ্জায় লাল হয়ে যায় জান্নাতের। মুচকি হেসে শুধু মাথাটা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। তানহা খিলখিলিয়ে হেসে পিঠে হালকা চাপ্পড় মেরে বলে, বাহ, কি রোমান্টিক রে ভাই। থাক, দুজন বসে গল্প কর। দাঁড়া, আহিরকে পাঠিয়ে দিচ্ছি, আমরা বাইরে যাই। প্রথম প্রথম যত পারিস ভালোবাসা আদায় করে ছাড়। তুষি আর রিমি তাদের কথায় আগা মাথা কিছুই না বুঝে হাবলার মতো চোখ চাওয়াচাই করে। তানহা ওদের তাড়া দিয়ে রুমের বাইরে নিয়ে আসতেই আহির সামনে পড়ে। তুষি দুই হাত কোমরে দিয়ে বলে, এই জামাইবাবু কমলা লেবু, এই জামাইবাবু কমলা লেবু, আমাদের কি চোখে পড়ে না কি গিফট এনেছেন আমাদের জন্য? শালিদের কত ডিমান্ড থাকে এতটুকু মাথায় নেই দেখছি। আহির অধর বাঁকিয়ে হেসে তুষির গাল টিপে দিয়ে বলে, তা শালিগণ, আপনাদের কি কি লাগবে সব খাতায় নোট করে রাখেন, মুহূর্তে এই সব হাতের কাছে পৌঁছে দেব, কথা দিলাম। এবার আমি বউর কাছে যাই, কেমন? রিমি হেসে উঠে আহিরের কথায়। তুষিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, ভাইয়া একদিনেই বউ পাগল হয়ে গেল দেখছি। আজ রাতে সবাই দুই জামাইয়ের জন্য ভরপুর আইটেম আয়োজন করেছে। তুষারও 7টার দিকে বাসায় আসে। আহির ডামিমের সাথে ছুটিয়ে গল্প করে সময় কাটায় তুষার। রাত 10টায় দুই জামাইকে নিজ হাতে বেড়ে খাওয়ায় আমিনা বেগম। তুষারের ব্যাপার তো আলাদাই।
আমেনা বেগম যত পারছে ততই পাতে সব তুলে দিচ্ছে। এমন আহ্লাদ দেখে তুষি খাওয়ার মাঝে কটমট করে তাকিয়ে মনে মনে বলে, আদিক্ষেতা দেখে মরে যেতে ইচ্ছে করে, যত সব ঢং। তুষি মুখ মুচড়ে গপগপিয়ে খাওয়া শেষ করে। তুষার ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে নিজের পাতের মুরগির রান চাপাই জোরে কামড় দিয়ে ছেড়ে এরপর হাত উঁচু উঁচু করে রান দেখিয়ে বলে, কিরে তুষি চুন্নি, এই যে রান খাবি? যেভাবে তাকিয়ে আছিস বদদোয়ায় আমার আবার পেট খারাপ করবে। রাগে তুষি সব খাওয়া শেষে হাত ধুয়ে রুমে চলে যেতে যেতে বলে, তুমিই খাও রাক্ষসের মতো। এত কিভাবে গিলতে পারো এটাই মাথায় আসে না আমার। ফুপির আদরে দুদিনেই তোমার ভুঁড়ি হয়ে যাবে শেষে। সবাই হা হা করে মুহূর্তেই টেবিল কাঁপিয়ে হেসে ওঠে তুষির কথায়। তুষারও হেসে খাওয়াই মন দেয়। মাঝরাতে কি মনে হতেই তুষার হুট করেই তুষিকে বিছানা থেকে টেনে তোলে। তুষিকে কিছু না বলতে দিয়েই চট করেই কোলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলে, নড়াচড়া করবি না বেয়াদব, আজ ছাদে দুজনে চন্দ্রবিলাস করব। তুষি আকস্মিক ঘটনায় হকচকিয়ে যায়। মুহূর্তেই এত কিছু ঘটে যাওয়ায় প্রতিক্রিয়া করতেই বেমালুম ভুলে যায় সে। তুষার গলা চড়িয়ে রুক্ষ গলায় বলে, কাল থেকে এসব কি শুরু করেছো? অসভ্যতামির একটা লিমিট থাকে, তুমি সেটাও ক্রস করে ফেলেছো। কাঁচা ঘুম ভাঙলে কেমন লাগে এসবের কোনো ধারণাও নেই তোমার। এত কিছু ধারণা করে আমার কি লাভ? তুষির ইচ্ছে মতো হাজারটা বকে যাচ্ছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে নামানোর জন্যে লাফালাফি করলেই তুষার আরও শক্ত করে চেপে ধরে। তুষিও নাছোড় বান্দার মতো পা ছুটাছুটি করছে। বিরক্তি রেগে তুষার ছাদে উঠে কোল থেকে ধপ করে ফেলে দেয় মেঝেতে। মুহূর্তেই কোমর ব্যথায় জোরে আর্তনাদ করে ওঠে তুষি। তুষার জোরে ধমক দিয়ে বলে,